Dash and Company, 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 মনের কথা আমি শুনবো তোমার মুখ দিয়ে। খুব সিরিয়াস নিয়ে দিস এই এইটা এইটাই তো কথা আমি বলছিলাম। এই যাই এটা ভাব যাবে না দাদা, জোর জোর করে না রাধিকা, এটা এই যে বলছ না, আর আর ওটা রিপিট না করে এই যে আমি এটার কথাই বলছি। এই যে রাধিকা, আমি এটার কথাই বলছি। আমি এটার কথাই বলছিলাম। রাধিকা স্টপ ইট। যখন আপনি রেগে যান তখন রাধিকা স্টপ ইট। এই তারপর करते हैं हजारों है तजुर्बा हमें यारों, ऐसी है बांध लूं मुझ पे वो झूमे जो पठान मेरी जान, महफिल ही लुट जाए, दे दे जो जुबान मेरी जान, उस पे मर मिट जाए। झूमे जो पठान मेरी जान, महफिल ही लुट जाए, दे दे जो जुबान मेरी जान, उस पे मर मिट जाए। এটা ওকে বেশি দুটো ভালো আমার একটু লম্বা একটা বই রবিলাকে বললাম যে চিনি একদম তোমার মধ্যে বললে কি করে বুঝলে একদম তোমার মধ্যে। ওই যেদিন আমাদের শো ছিল, হ্যাঁ মা পা সাইজের উপর ডিপেন্ড করে। এটা কি আছে? এটা বোধহয় চিংড়ি। হ্যাঁ আমি প্রন খেলাম না, প্রন খেলাম ভালো লেগেছে, কথায় কথায় ভালো লেগেছে, খুব ভালো খেলাম, খুব ভালো খেলাম, যাতে সবাই এখানে এসে খেতে পারে সেটাও বলছি। দারুণ জিনিস করছে, এক্সেলেন্ট, ভালো চিংড়ি, মানে চিংড়ি কি বলে, গোল্ডেন ফ্রাইড প্রন, তারপরে তোমার লোটে মাছ, তারপরে আরো আছে মাংসের ঘুগনি, দারুণ, সবটা টেস্টি। ওটা নমস্কার, দাসান কোম্পানিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন দাসান কোম্পানি ফ্রেন্ডস টিভি পর্দায়। আজ এই সন্ধ্যায় আমরা এমন একজন মানুষকে পেয়েছি যিনি অভিনয়, নাটক, সাথে সাথে চলচ্চিত্র পরিচালনা, টিভি সিরিয়াল, একাধিক তার কাজ তার মুখ থেকে শুনবো আমরা। একাধিক কাজ সে করেছে, তার মধ্যে উল্লেখযোগ্য একটা বলতেই হয় এই ঘর এই সংসার, খুব উল্লেখযোগ্য নাম বলছি যখন আপনারা শুনতে পাচ্ছেন বা বুঝতে পারছেন যে কার নাম বলতে চলেছে আমি। ক্যামেরার পেছনে থাকার মানুষ ক্যামেরার সামনে কাজ করছে, কিন্তু আজকে দাসান কোম্পানিতে আমরা তাকে পেয়েছি। অয়ন ছিল। নমস্কার। নমস্কার অয়নদা। নমস্কার। দাসান কোম্পানিতে তোমার এসে কেমন লাগছে? দেখো, আসলে ক্যামেরার পেছনে যেহেতু কাজ করি, আর এই ক্যামেরার সামনে যখন আসতে হয় বা আসার সুযোগ হয় তখন ভালোও লাগে আর একটা টেনশনও কাজ করে, কারণ ক্যামেরার পিছন থেকে জিনিসগুলোকে দেখে অভ্যস্ত, তো এই যে ক্যামেরার সামনে সেই জিনিসটা এক্সপ্রেস করা বা বলাটা কতটা ঠিকঠাক হবে না হবে সেটা নিয়ে একটু টেনশনও হয়, কিন্তু ভালো লাগে। এবার বলি তোমাকে, তোমার কতগুলো তুমি কাজ করবে ঠিক ছোট পর্দায়, তুমি কতগুলো কাজ করছো এখন পর্যন্ত, মানে উল্লেখযোগ্য কাজ? দেখো, পরিচালক হিসেবে প্রায় 2008 থেকে কাজ করছি, কাজেই আর যে কটা প্রজেক্ট করেছি সব কটাই আমার কাছে উল্লেখযোগ্য এবং সব কটাই আমার কাছে খুব আলাদা আলাদা রকমের অভিজ্ঞতা হয়েছে, আলাদা আলাদা মানুষজনের সঙ্গে কাজ করেছি,
ম্যাক্সিমাম অভিজ্ঞতাই ভালো অভিজ্ঞতা। যেগুলো তিক্ত সেগুলোকে মনে রাখতে চাই না, ভালো মন্দ তো থাকেই। যে কটা প্রজেক্ট পরিচালনা করেছি সব কটাই আমার কাছে উল্লেখযোগ্য এবং আমার মনের খুব কাছের। তাও তার মধ্যে দ্বীপ জেলে যাই বা কে আপন কে পর বা কি করে বলবো তোমায় জি বাংলার পর্দায়, ওইটাও, এই তিনটে সিরিয়াল আমার খুব কাছের। তাছাড়া সবকটাই বেশ এক একটা সিরিয়ালে এক এক রকমের অভিজ্ঞতা, এক এক রকমের গল্প, এক এক ধরনের অভিনেতা অভিনেত্রীদের নিয়ে কাজ করা, একটা টিমকে নিয়ে কাজ করা, ভালো লাগা, সবকটাতেই ভালো লাগাই আছে। ছোট পর্দা বা বড় পর্দার কাজ বা নাটকে তোমার কোনটা বেশি কঠিন মনে হয়? থিয়েটারটা কঠিন, তার কারণ হচ্ছে থিয়েটারটা যেহেতু লাইভ হয়, যেহেতু মানে একটা জিনিস এক্ষেত্রে বলা ভালো যে হাতের তীর যদি বেরিয়ে যায় সেটাকে তো আর আটকানো যায় না। থিয়েটারটা হচ্ছে সেই রকম। পরিচালক হিসেবে থিয়েটারে সমস্তটা তৈরি করার পর পরিচালকের আর কিছু থাকে না, যখন মঞ্চের পর্দাটা উঠে যায় তো তখন পিছনে বসে হাতের নখ খাওয়া আর টেনশন করা। আমরা করি, আমরা যখন ক্যামেরার পেছনে থাকি আমরা আর্টিস্টদেরকে দেখি যে কি করবে, একটা কাজ হাতটাকে কোথায় নিয়ে রাখবে, এটা আমরা আর্টিস্টদের ক্ষেত্রে দেখি। নাহলে হাতটা আমি কোথায় রাখবো, অনেকটা পেছনে রাখবো, সামনে রাখবো, দুটো হাতই খুব মানে হ্যাঁ, হাত নিয়ে সমস্যা অনেক বড় বড় আর্টিস্টেরই আছে। কিন্তু কি হয়, টেলিভিশনের পর্দায় বা সিনেমার ইয়েতে গিয়ে রিটেকের সুযোগ সুবিধাটা রয়েছে, নাটকে সেটা থাকে না। একটা ভুল মানে কিন্তু ভুল, এবং সেটা অভিনেতারও যেমন দায়, পরিচালক হিসেবে আমারও দায়টা থাকে, বা পরিচালক হিসেবে যিনি রয়েছেন। কাজে এক্ষেত্রে আমার পার্সোনাল মনে হয় যে মঞ্চটা একটু কঠিন। এই প্রফেশনে কত বছর? বছর 25। অনেকটা বড় জার্নি। নাটকে তুমি তাও কতদিন? নাটক আরও আগে থেকে। নাটক আমি স্কুল লাইফ শেষ করার পরই আমি নাটকের ঢুকি। আমার প্রথম নাটকের দল হচ্ছে অনিক, যাদের কাছ থেকে আমার সমস্তটা শেখা। পরিচালক শ্রী মলয় বিশ্বাস, নাট্যকার শ্রী অমল চক্রবর্তী, এরা অমলদার হাত ধরে আমার মঞ্চে মানে এরা অনিকে যাওয়া। এবং নাটকের বিষয়টা একটুখানি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, যেটা নিয়ে আমার প্রচণ্ড আক্ষেপও রয়েছে, কারণ টেলিভিশনের কাজটা তখন শুরু হয়ে যাওয়ায় আমি সময় দিতে পারছিলাম না। তো সে কারণে নাটকের সময় থেকে, তাও প্রায় 7-8 বছর অভিনয় করেছি। এখন আবার নিজের একটা নাটকের দল তৈরি করেছি। নাটকের দল তুমি তৈরি করেছো, নাটকটা অভিনয় করতে করতে হঠাৎ করে এই পরিচালনায় ক্যামেরার পেছনে আসার এটা একটা ইন্টারেস্টিং রয়েছে। যখন অভিনয় করতাম তখন দেখতাম যে পরিচালক আসা মানে 50 থেকে 60টা লোক খুব তাকে রেসপেক্ট করা, আলাদা সম্মান দেওয়া, সেই যেভাবে বিষয়টাকে দেখছে, যে সে যেভাবে সিনটাকে দেখছে সেভাবে সেই জিনিসটাকে টোটাল এক্সিকিউট করা, এটা না খুব ইন্টারেস্টিং লেগেছিলো। আর ছোটোবেলা থেকেই স্কুলে একটু ক্যাপ্টেন হব, একটু নেতা গোছের হব, দাদাগিরি করব, এটা আমার কাছে খুব ভালো লাগার বিষয়টা ছিল। তো সেখান থেকেই আমার ক্যামেরার পেছনে আসা পরিচালনা। এবং মুশকিলটা হচ্ছে যে সিদ্ধান্তটা নিয়েছিলাম, কিন্তু সিদ্ধান্তটা বলি তখন আমার যিনি পরিচালক শ্রী ফাল্গুনী সান্যালকে, ফালুদাকে বলার পর ফালুদা বিষয়টা নিয়ে হয়। তখন ট্রন ভিডিও ট্রিক্সে, তার আগে আমরা আকাশ বাংলায় কাজ করতাম, পুলিশ ফাইল বলে একটা ইয়ে হতো, এখনও হয় সেটা, এবং সেটা ভীষণ জনপ্রিয়, তখনও বিরাট জনপ্রিয় ছিল। পুলিশ ফাইলসে গিয়ে আমার কাজ, এবং তারপর ওই টিমটা, ফালুদাদের টিমটা বেরিয়ে চলে আসে, এসে ক্রাইম ডায়েরি হয় ট্রনে। তখন ফালুদারকে বলা, এবং ফালুদার পাশাপাশিও, ফাল্গুনী সান্যালের পাশাপাশিও প্রেমাশিস দে বলে একজন পরিচালক এটা পরিচালনা করতেন। তো সেই ইউনিটে আমার যাওয়া, একদম অবজারভার থেকে শুরু হওয়া, এবং তারপর হিরো বলবো না, কারণ আমি এখনও মনে করি পরিচালক হিসেবে অনেক কিছু শেখা বাকি। আমি খুব না তাড়াতাড়ি মানে ভালো একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হওয়ার আগে পরিচালনা করবার সুযোগ পেয়েছি, পরিচালক হয়ে গেছি, সেই আক্ষেপটাও রয়েছে যে আরেকটু ভালো, আরেকটু পরে পরিচালনার দায়িত্বটা কাঁধে আসলে হয়তো আরেকটু শিখতে পারতাম।
আর একটু বেটার হতে হবে। অভিনয় আর তুমি অভিনয়টাও করো, সাথে সাথে পরিচালনাটাও করো, কোনটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো? এটা ওই স্ত্রী আর প্রেমিকার মতো বিষয়টা। হ্যাঁ, প্রেমিকা হচ্ছে অভিনয় আর স্ত্রীটা হচ্ছে পরিচালনা, এবং দুজনেরই গুরুত্ব আমার কাছে ভীষণ, দুজনেরই আমার কাছে ভীষণ ভালোবাসার, ভীষণ কাছের। আমি তো এসেছিলাম ইন্ডাস্ট্রিতে অভিনেতা হিসেবেই, তো আর 5 জন পরিচালকের মতো। এইটা তুমি তোমাদের প্রোগ্রামে যদি পরিচালকদের জিজ্ঞাসা করো, দেখবে 10 জন পরিচালকের মধ্যে 8 জনই বলবে অভিনেতা হিসেবে শুরু করেছিলাম, কিন্তু পরে শিফট করেছি পরিচালনায়। আমি নিজেও বলবো যে আমি নিজেও অভিনয় করার জন্য এসেছিলাম, অনেক মানে স্টুডিওতে যাতায়াত হয়েছে, তারপরে মনে করলাম যে না, এখন মনে হয় নতুনদের জন্য কিছু করার দরকার, পরিচালনা করি, অ্যান্ড তার পাশাপাশি একটা হাউস খুলি, সেটা এখন চলছে। তো প্রত্যেকের ক্ষেত্রে সেটাই। এবার তোমাকে আমার একটা খুব মানে আমার খুব আগ্রহ যে তুমি যে সিরিয়ালগুলোর নাম বলে, ভানুমতি খেল বা আরও অন্যান্য যেগুলো তুমি বলেছো, তুমি সিঁদুর খেলা, এরকম টাইপের, কিন্তু কোন মানে এই যে করার পরে তো তোমাকে যদি বলা হয় যে চরিত্র অনুযায়ী আর্টিস্ট অভিনেতা হিসাবে চ্যালেঞ্জিং চরিত্র তুমি কোনটাকে বেছে নিতে চাইবে যদি দেওয়া হয়? মানে প্রশ্নটা একটুখানি আমাকে ক্লিয়ার করলে ভালো হতো। মানে ধারাবাহিক হিসেবে কোনটা আমার বেশি কাছের, না চ্যালেঞ্জিং? ধারাবাহিক বলো, টিভি সিরিয়াল বলো, টিভি সিরিয়াল বলো বা সিনেমা বলো বা নাটক বলো, কোন চরিত্র তোমাদের খুব চ্যালেঞ্জিং মনে হয়? দেখো, নেগেটিভ না পজিটিভ? আমি নেগেটিভদের খুব ভালোবাসি, কারণ আমার মনে হয়, দেখো, হিরোর জন্য সুন্দর একটা হিরোইন থাকে, সব কিছু ভালো ভালো থাকে, হিরোইনের জন্য সুন্দর হিরো থাকে, দর্শকদের ভালোবাসা থাকে, কিন্তু নেগেটিভ যারা চরিত্র করেন তাদের জন্য একরাশ ঘৃণা থাকে। কিন্তু অভিনেতা হিসেবে নেগেটিভ চরিত্র করা কিন্তু অনেক ডিফিকাল্ট, এবং সবাই মানে একটা শ্রেণীর দর্শক বা দর্শকরা কনস্ট্যান্ট যত বেশি তাকে খারাপ বলবে, তত কিন্তু তার সাফল্য। এবং এই নেগেটিভ চরিত্রর অনেক শেড আছে, সে চরিত্রটাকে নিয়ে ভাঙা গড়া অনেক রকম অনেক কিছু করতে পারে। তো সেই কারণে আমার কাছে মনে হয় নেগেটিভ চরিত্রদের নিয়ে কাজ করাটা আমার ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি। কিন্তু বিষয়টা হচ্ছে, আমি কিন্তু নিজে খুব পজিটিভ এবং খুব ভালো মানুষ, দেখতে খারাপ, কিন্তু নেগেটিভ চরিত্র নিয়ে কাজ করতে আমার ভালো লাগে। হ্যাঁ, অবশ্যই। আমরা যারা একটু নেগেটিভ চরিত্র দেখি তাদের কিন্তু মানে নর্মাল লাইফে তারা খুব সুন্দর একটা মানুষ, আমরা হ্যাঁ, দেখি। কিন্তু অনেকেই বলে, মা মাসিরা বলে এই লোকটা খুব বদমাশ, দেখছি তার জন্য। এখন মানে তুমি তো পরিচালনা করছো, এখন তোমাকে যদি মানে একটা ভালো প্রজেক্ট তোমার মাথায় চিন্তা ভাবনা চলছে করার জন্য, তো তুমি সেখানে তো পর্যাপ্ত একটা বাজেট দরকার, পর্যাপ্ত একটা ফিনান্স দরকার হচ্ছে। যে এখন যে সমস্ত প্রজেক্টগুলো হচ্ছে 1 crore 2 crore 1 কোটি 2 কোটি টাকার প্রজেক্ট হচ্ছে, বা আরও বেশি বাজেট হচ্ছে, তো সেক্ষেত্রে যদি তুমি এরকম সুযোগ আসে, তখন তুমি কী করবে? কোনটা মানে সেটা কি তুমি ক্রাইম থ্রিলারের উপরে করতে চাইছো, না পুরো ক্রাইম থ্রিলার কমার্শিয়াল, না একদম আর্ট কমার্শিয়াল? দেখো, সিনেমা সবটাই কিন্তু কমার্শিয়াল, কারণ টিকিট কেটে লোকে সিনেমা দেখতে যায়। কমার্শিয়াল এ ব্যাপারে যদি হয়, সম্ভব হয়, যদি আনলিমিটেড বাজেট হয়, সেক্ষেত্রে আমার কাছে একটা হলিউড বলিউড সমস্ত মিলিয়ে মিশিয়ে যদি ধরা যায় যে হেড অফ দ্য ফ্যামিলি হচ্ছে অমিতাভ বচ্চন, হ্যাঁ, তার মিসেস হচ্ছে রেখা, ছেলে হচ্ছে শাহরুখ খান, মানে এরকম একটা বিশাল ভাবনা চিন্তা নিয়ে, মানে একটু আমরা তো বেসিক্যালি একটু পাগলারে টাইপের হই, তো আমার এরকম ভাবনা আছে যদি এরকম একটা মানে এই যে বিষয়টা যে আমি এরকম ধরনের একটা পড়বো, মানে আমার খুব মাথায় একটা ইচ্ছা আছে যে আমি এরকম ধরনের। হ্যাঁ, স্বপ্ন তো দেখতেই হয়, স্বপ্ন না দেখলে আর এগোবো কী করে? একটা আমার খাতা আছে, যে খাতার মধ্যে এরকম হিজিবিজি অনেক কিছু লেখা আছে, তো তার মধ্যে কখনো লিখে রেখেছিলাম যে এরকম একটা যদি সিনেমা হয়, তাতে এরকম কাস্টিং হয়, লোকে সেই খাতাগুলো দেখলে পাগলের প্রলাপ বলবে, কিন্তু ভালো লাগে, ওই পাগলামিগুলোও ভালো লাগে। আচ্ছা, তুমি যে অভিনয় করছো, অনেকটা ছোট থেকে স্কুল বিয়ে করে
স্কুল লাইফের পর তুমি শুরু করে স্কুল লাইফের শেষ করার পর বা শুরু করেছো, তারপর ডিরেকশন দেওয়াটা, মানে ফ্যামিলি থেকে কোনো রকম চাপ বা কোনো রকম, অনেকে তো চায় যে বড় হয়ে আইপিএস আইএএস অফিসার হবে এরকম ব্যাপার, তোমার ক্ষেত্রে কোনো রকম চাপ? একদম সাধারণ মধ্যবিত্ত, মানে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ তো, অনেকেই আত্মীয় স্বজনরা অনেকেই বলেছে হ্যাঁ নাটক করছিস বা থিয়েটার করছিস তো ভালো, তার সাথে কি করবি? এটা যে প্রফেশন হতে পারে, আমরা যখন শুরু করি তখন এটা যে প্রফেশন হতে পারে সেটা কিন্তু অনেকেই ভাবতে পারতো না বা বিশ্বাস করতো না। হ্যাঁ থিয়েটার করবে কিন্তু একটা চাকরি করবে বা একটা আলাদা কিছু করবে। আমি যখন বাবা মাকে বলি বিষয়টা, মা সাপোর্ট করেছিলেন, বাবার তীব্র আপত্তি ছিল। তো বাবা বলেছিলেন হাত খরচের টাকা আমি দিতে পারি শুধুমাত্র পড়াশোনার জন্য, কিন্তু এই অভিনয়ের জন্য বা আদার্স যা তোমার খরচাপাতি সেটা তোমাকে জোগাড় করে দিতে হবে। ফলে খুব অল্প বয়স থেকেই রোজগারটা শুরু করি থিয়েটারটা কন্টিনিউ করার জন্য। মোবাইলের ব্যবসা, অল্প টাকা পেতে মানে টাকা পেতামই না, এখন থিয়েটারে টাকা আছে, কিন্তু আমরা যখন শুরু করেছিলাম তখন টাকাটা ছিল না। টাকা পেতাম মানে হয়তো যদি একটা কল শো পাওয়া গেল সেক্ষেত্রে দল যদি মনে করতো তখন 500 টাকাও তখন অনেকটাই, হ্যাঁ মানে 200-100 টাকা দেওয়া হতো, কোনো ক্ষোভ ছিল না, টাকা পেতাম না তার জন্য কোনো ক্ষোভ ছিল না। কারণ আমি বললাম যে আমি মোবাইলের ব্যবসা শুরু করতাম, গাড়ি বাড়ি দালালি করেছি যাতে রোজগারটা হয়, থিয়েটারটাকে চালিয়ে যেতে পারি। আপনারা দেখছেন দাশান কোম্পানি ফ্রেন্ডস টিভি পর্দায়। নমস্কার। নমস্কার অয়নদা। নমস্কার। আপনারা এতক্ষণ দেখছিলেন দাশান কোম্পানি। অয়ন সেনগুপ্তের এপিসোডের প্রথম পর্ব, পরবর্তী এপিসোড খুব শীঘ্রই আসছে, চোখ রাখুন।